স্টুডেন্ট, সানশাইন টিউশন একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। দেখো, ক্লাস 5-এর সেকেন্ড সামেটিভ পরিবেশ বিষয় থেকে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে আমরা স্কুলের প্রশ্নগুলো সমাধান করছিলাম। এর আগে প্রথম স্কুলটাকে সমাধান করা হয়েছে এবং তার ভিডিও আপলোড করা হয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আজ আমরা সেকেন্ড স্কুলের প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো, আজকে আমরা সেকেন্ড স্কুল অর্থাৎ বনমালী চট্ট হাই স্কুল থেকে ক্লাস 5-এর পরিবেশ বিষয়ে যে কোশ্চেনগুলো দিয়েছে সেগুলো আমরা সমাধান করব। দেখো, 1 নম্বর কোশ্চেন দিয়েছে, পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ হলো সান্দাকফু। পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু। নেক্সট কোশ্চেন, সুন্দরবন অঞ্চলের একটি নদী হলো মাতলা। সুন্দরবন অঞ্চলের একটি নদী হলো মাতলা। নেক্সট কোশ্চেন, নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের জন্য সেবা করেছেন ভগিনী নিবেদিতা। তারপরে দেখো, 2 দাগের কোশ্চেন দিয়েছে, নিচের বাক্যগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। অর্থাৎ যেটা ঠিক হবে তার পাশে শুদ্ধ, আর যেটা ভুল হবে সেটা অশুদ্ধ। বাক্যটাকে তোমরা লিখবে, লেখার পর তার পাশে শুদ্ধ না অশুদ্ধ সেটা লিখবে। দেখো, 1 নম্বর দিয়েছে, বাঁকুড়া জেলার ফজলি আম বিখ্যাত। এটা হবে ভুল, অর্থাৎ অশুদ্ধ। নেক্সট কোশ্চেন, শিক্ষক দিবস পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে। এটা দেখো একদম ঠিক দিয়েছে, সেই জন্য এটা আমরা লিখব শুদ্ধ। ঠিক আছে। 3 দাগে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করার মধ্যে 1 নম্বর কোশ্চেন দিয়েছে, কেলেঘাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে ড্যাশ নদী। এটা হবে হলদি নদী। 2 নম্বর কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ড্যাশ। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। ঠিক আছে। তারপরে 3 নম্বর কোশ্চেন দিয়েছে, রায়গঞ্জে ড্যাশ নদীর পাড়ে কুলিক পাখিরালয় অবস্থিত। এটা হবে রায়গঞ্জে কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় অবস্থিত। কেমন? 4 দাগের কোশ্চেন দিয়েছে, এক কথায় উত্তর দাও। এগুলো পূর্ণ বাক্যে উত্তর দেবে। ঠিক আছে। দেখো, প্রথম কোশ্চেন দিয়েছে, নিত্যবহ নদী কাকে বলে। এটা আগের দিন আমি করিয়ে দিয়েছিলাম, তো আজকে আবারও বলে দিচ্ছি। যে সমস্ত নদীগুলি বরফ গলা জলে পুষ্ট, সারা বছর জল থাকে এবং নদীগুলি নৌ পরিবহনযোগ্য, তাকে নিত্যবহ নদী বলা হয়। যেমন গঙ্গা নদী। দেখো, আমার খাতায় লেখা আছে, আগের দিন আমি দেখেছিলাম, যদিও হাজার একবার দেখো। দেখো, নিত্যবহ নদী কাকে বলে, যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর জল থাকে এবং নদীগুলি নৌ পরিবহনযোগ্য, তাকে নিত্যবহ নদী বলা হয়। যেমন গঙ্গা। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত। এটা হবে জলপাইগুড়ি। প্রশ্নটাকে এভাবে লিখবে, উত্তরটাকে লিখবে, জলদাপাড়া অভয়ারণ্য জলপাইগুড়ি জেলায় অবস্থিত। কেমন? তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন কি দিয়েছে। 5 নম্বর বলছে সংক্ষেপ উত্তর দাও। এগুলোর মান 2 নম্বর আছে, একটু 2 লাইন 3 লাইন করে লিখবে। একে দিয়েছে, ধাপ চাষ কি আর ধাপ চাষ কোথায় দেখা যায়। দেখো, এটা আমি উত্তর লিখে রেখেছি। দেখো, ধাপ চাষ হলো পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতন ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। অর্থাৎ পাহাড়ি অঞ্চল তো কেমন হয়, পাহাড়ি অঞ্চল তো ঢালু হয়, তো সেখানে মাটি দিয়ে যদি উঠতে যায় সেটাকে সিঁড়ির মতন ধাপ কেটে কেটে ওঠার চেষ্টা করি। সেরকম পাহাড়ে যেখানে যেখানে ঢালু জমি আছে সেখানে সিঁড়ির মতন ধাপ কেটে কেটে জমিতে চাষ করা হয়। ঠিক আছে। ওই চাষকেই বলা হয় ধাপ চাষ। তাই এটা লিখবে, পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতন ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে বা চাষ করার প্রক্রিয়াকে ধাপ চাষ বলে। ঠিক আছে। তারপরে কোশ্চেন ছিল ওর সাথেই, ধাপ চাষ কোথায় দেখা যায়। তো ধাপ চাষ পাহাড়ি অঞ্চলে দেখা যায়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দিয়েছে তোমাকে, এটা হলো নেক্সট কোশ্চেন, লুপ্তপ্রায় মাছ বাঁচানোর 2টি উপায় লেখো। ঠিক আছে। লুপ্তপ্রায় মাছকে বাঁচানোর উপায় এরকম পয়েন্ট করবে, লুপ্তপ্রায় মাছ বাঁচানোর উপায় বলে 1 নম্বর দিয়ে লিখবে, বা কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে। ঠিক আছে। মানে যে মাছগুলো লুপ্তপ্রায় বর্তমানে হয়ে গিয়েছে সেইগুলোকে একটা তালিকা প্রস্তুত করতে হবে। আর 2 নম্বর কী করতে হবে, 2 নম্বর করতে হবে, লুপ্তপ্রায় মাছ বাজারে কেনাবেচা বন্ধ করতে হবে। অর্থাৎ এখন যে সমস্ত মাছ লুপ্তপ্রায় বলে চিহ্নিত, আমরা যদি যে তালিকাটা তৈরি করব সেখান থেকে যে সমস্ত মাছের নাম উঠে আসবে সেই মাছগুলোকে বাজারে কেনাবেচা একবারে বন্ধ করে দিতে হবে, তবেই সেইগুলোকে ঠেকানো সম্ভব হবে। ঠিক আছে। তারপরে দেখো, নেক্সট কোশ্চেন কী দিয়েছে। নেক্সট কোশ্চেন দিয়েছে, গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো। এই কোশ্চেনটা খুব ভালোভাবে করে রাখবে, এটা পরীক্ষায় আসার মতন খুবই চান্স আছে। ঠিক আছে। দেখো, গঙ্গা নদীর গতিপথটাকে খুব সুন্দর করে লিখে রেখেছি। দেখো, বইও আছে, বই থেকে পারলে করে নেবে। আর যদি মনে হয় যে লেখাটা খুব ভালো হয়েছে, তো এইখানে ভিডিওটা পজ করে তোমরা খাতায় লিখে নেবে, দিয়ে মুখস্থ করবে। গঙ্গা নদীর গতিপথ। ঠিক আছে।
এরকম হেডিং করবে গঙ্গা নদী গতিপথ বলে। দেখো, উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি। উত্তরপ্রদেশ বিহারের মধ্যে দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে, তারপর দুটো ভাগ হয়ে গেছে। মানে মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢোকার পর দুখানে গঙ্গা নদী দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ গিয়েছে বাংলাদেশের ভেতর দিয়ে, তার নাম পদ্মা। মানে বাংলাদেশের ভেতর দিয়ে যে ভাগটা গিয়েছে সেটার নাম হলো পদ্মা। আর অন্য ভাগ পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গেছে। মানে দুটো ভাগ হওয়ার পর একটা ভাগ বাংলাদেশে গিয়েছে, তার নাম হয়েছে পদ্মা। আর দ্বিতীয়টা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে এসে সেটার নাম হয়েছে, দেখো সেটার নাম কী হয়েছে, এর নাম হয়েছে ভাগীরথী। ঠিক আছে, হুগলি জেলায় এর নাম আবার হুগলি নদী। এই ভাগীরথী নদীটাই হুগলি জেলাতে গিয়ে নাম হয়েছে হুগলি নদী। শেষে ডায়মন্ড হারবার, হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। অর্থাৎ বঙ্গোপসাগরটা হলো গঙ্গা নদীর মোহনা। ঠিক আছে, তো গঙ্গা নদীর গতিপথটা এইভাবে লিখবে, দেখবে খুব ভালো হবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কী দিয়েছে। নেক্সট কোশ্চেন দিয়েছে তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল কেন? তো এটাকে এইভাবে লিখবে। দেখো, তিতুমির ছিলেন একজন বারাসাত বিদ্রোহী নেতা যিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন। তিতুমির ছিলেন একজন বারাসাত বিদ্রোহী নেতা যিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন। আর তার সঙ্গে যে কোশ্চেনটা দিয়েছে, তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ঠিক আছে, এই পর্যন্ত হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং উপকার আসে বলে মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।